এটা আমাদের ক্রিয়েটিভ রাইটিং এর ওপর প্রথম ক্লাস, অর্থাৎ তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজরের যে তোমাদের এসইসি পেপার রয়েছে, সেই এসইসি পেপারের যে ক্রিয়েটিভ রাইটিং রয়েছে সেই ক্রিয়েটিভ রাইটিং এর ওপর প্রথম ক্লাস। তো আমরা এটা ফার্স্ট ইউনিট, অর্থাৎ তোমাদের যে ফার্স্ট ইউনিট রয়েছে হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, সেই হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং ওই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তাহলে হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের বিষয়। তো দেখো, প্রথমে আমাদের কি করতে হবে, ক্রিয়েটিভ রাইটিং কাকে বলে এই বিষয়টাকে জানতে হবে। ক্রিয়েটিভ রাইটিং কাকে বলে, এর ডেফিনেশনটা কি, সেই ডেফিনেশনটা জানতে হবে। ডেফিনেশন জানার পর আমরা ক্রিয়েটিভ রাইটিং এর টাইপসগুলোকে দেখব। টাইপসগুলো দেখে নেওয়ার পর আমরা একেবারেই শেষে তখন চলে যাব এর যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই ক্রিয়েটিভ রাইটিং কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্রিয়েটিভ রাইটিং। দেখো, নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে বিষয়টা কেমন হতে পারে। ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মানে কি, কাকে ক্রিয়েটিভ বলে? যার মধ্যে নতুনত্ব কিছু সৃষ্টি করার ক্ষমতা রয়েছে তাকেই তো ক্রিয়েটিভ বলে। ক্রিয়েটিভ তো আর সবাই হতে পারে না, তাই না? দেখবে আমরা একজন আর্টিস্টকে, একজন গায়ককে, একজন মিউজিশিয়ানকে, একজন পেইন্টারকে, একজন সিঙ্গারকে, এদেরকে কি বলি আমরা? ক্রিয়েটিভ মানুষ বলি। তারা নতুন নতুন জিনিস ক্রিয়েট করে। তারপর আমাদের একজন কবি, একজন লেখক, একজন রাইটার, তারাও ক্রিয়েটিভ মানুষ, কারণ তারা কি করেন? ক্রিয়েট করেন। যিনি ক্রিয়েট করতে পারেন তিনি ক্রিয়েটিভ মানুষ। তাহলে এখানে কি ক্রিয়েটের কথা বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে রাইটিং ক্রিয়েটের কথা। তাহলে ক্রিয়েটিভ রাইটিং কি ক্রিয়েট করবে? রাইটিং ক্রিয়েট করবে। তাহলে দেখো, এর নামের মধ্যেই এর যে ডেফিনেশনটা লুকিয়ে রয়েছে। তার মানে ক্রিয়েটিভ রাইটিং হবে সেই সমস্ত রাইটিংগুলো যেগুলো তোমার নিজস্ব, যেগুলোকে তুমি তোমার নিজস্ব ইমাজিনেশনকে কাজে লাগিয়ে, নিজস্ব টেকনিককে কাজে লাগিয়ে তুমি যে রাইটিংগুলো তৈরি করবে তাকেই ক্রিয়েটিভ রাইটিং বলা হয়। যেমন একজন পোয়েট কবিতা লেখেন, সেটা তার ক্রিয়েটিভ রাইটিং। একজন নভেলিস্ট নভেল লেখেন, সেটা তার ক্রিয়েটিভ রাইটিং। একজন ড্রামাটিস্ট ড্রামা লেখেন, সেটা তার ক্রিয়েটিভ রাইটিং। একজন এসেইস্ট এসে লেখেন, সেটা তার ক্রিয়েটিভ রাইটিং। অর্থাৎ তুমি যেগুলোকে ক্রিয়েট করতে পারবে তোমার সেলফ মোটিভেশন, সেলফ ইমাজিনেশনকে কাজে লাগিয়ে, সেগুলোকে ক্রিয়েটিভ রাইটিং বলা হয়। তাহলে কি বলছে দেখো, creative writing is a form of writing that encompasses a range of genres and styles, focusing on narrative craft, character development, and the use of literary tropes or with various traditional poetry and poetics. Unlike technical or academic writing, creative writing emphasizes originality, imagination, and personal expression. ঠিক আছে? তাহলে ক্রিয়েটিভ রাইটিং হচ্ছে এক ধরনের রাইটিং যেটা বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে রয়েছে, বিভিন্ন জনরাকে তুলে ধরে, বিভিন্ন স্টাইলকে তুলে ধরে। কিসের ওপর ফোকাস করে এটা? ন্যারেটিভ ক্রাফট, অর্থাৎ তোমার মধ্যে কোনো একটা লেখার কতটা ক্রাফট রয়েছে, কতটা কোয়ালিটি রয়েছে, তুমি সেখানে তোমার ক্যারেক্টারগুলোকে কি করে ডেভেলপ করাচ্ছ, তুমি সেখানে বিভিন্ন রকমের টেকনিক, পোয়েট্রি বলো বা পোয়েট্রির যে রুলস রেগুলেশনস, বা নভেল বলো, সেই টেকনিকগুলোকে তুমি কি করে ব্যবহার করছো, অর্থাৎ তুমি কোনো কিছু নতুন কি করে ক্রিয়েট করছো কোনো একটা রাইটিংকে, তাকে ক্রিয়েটিভ রাইটিং বলা হয়। তাহলে ক্রিয়েটিভ রাইটিং সবসময় তিনটে জিনিসের উপর এমফাসাইজ করে। নাম্বার ওয়ান হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং সবসময় অরিজিনাল হয়। অরিজিনাল না হলে সেটা ক্রিয়েটিভ কি করে হবে? আমি যদি কোনো একজন রাইটারের কপি করে একটা লেখা লিখে দিলাম, তাহলে সেটার ক্রিয়েটিভ কি হলো? সে তো কপি হয়ে গেল। ক্রিয়েটিভ মানে কি? নতুন, নিউ, নভেল, ইউনিক। তাহলে অরিজিনাল হতে হবে সেটা।
ইমাজিনেশন থাকবে, অর্থাৎ আমার কল্পনা থাকবে, আর থাকবে পার্সোনাল এক্সপ্রেশন, অর্থাৎ আমি পার্সোনাল এক্সপ্রেশন, নিজের যে পার্সোনাল চিন্তা ভাবনা তাকে প্রকাশ করব। এইগুলো হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। দেখো ক্রিয়েটিভ রাইটিং এর টাইপস, কত রকমের ক্রিয়েটিভ রাইটিং হয়। দেখো ক্রিয়েটিভ রাইটিং বেসিক্যালি ফিকশন, ফিকশন হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। পোয়েট্রি, পোয়েট্রি হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। নন ফিকশন ক্রিয়েটিভ রাইটিং। ড্রামা ক্রিয়েটিভ রাইটিং। এছাড়াও আরও যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেগুলো ক্রিয়েটিভ রাইটিং। অর্থাৎ তোমরা মনে করে দেখো ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছিলে ফর্মস অফ লিটারেচার, মনে পড়ছে? যেখানে পোয়েট্রি, যেখানে প্রোজ, যেখানে নভেল, ড্রামা, এই বিষয়গুলো পেয়েছিলে। তাহলে সেগুলো সবই তো ক্রিয়েটিভ। কোনো না কোনো রাইটার তো ক্রিয়েট করেছেন, তিনি তো কপি পেস্ট করেননি বা কারো কাছ থেকে চুরি করেননি। তুমি যেগুলো ক্রিয়েট করবে, যেগুলো নিজস্ব হবে, সেগুলোই তো ক্রিয়েটিভ রাইটিং। দেখো ক্রিয়েটিভ রাইটিং এর প্রথমে আমি দিয়েছি ফিকশন। ফিকশন মানে বুঝতে পারছো, আমরা প্রোজ, প্রোজের দুটো ভাগ করি। আমরা ফর্মস অফ লিটারেচার যখন পড়েছিলাম আমরা 3 ধরনের ফর্মস দেখেছিলাম। আমি আরেকবার তোমাদের বিষয়টা ঝালিয়ে দিচ্ছি। আমরা যখন ফর্মস অফ লিটারেচার পড়েছিলাম তখন আমরা লিটারেচারের 3টে ফর্মস দেখেছিলাম। নাম্বার 1 ছিল পোয়েট্রি, পোয়েট্রি হচ্ছে 1 নম্বর ফর্ম। নাম্বার 2 ছিল ড্রামা, আর নাম্বার 3 ছিল প্রোজ। নাম্বার 3 ছিল প্রোজ। এই প্রোজকে আমরা আবার কি করেছিলাম, দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা ভাগ বলেছিলাম ফিকশন, প্রোজের প্রথম ভাগ হচ্ছে ফিকশন, আর আরেকটা বলেছিলাম নন ফিকশন। আমরা এগুলো অলরেডি ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করেছি যখন আমরা মেজর পেপারটা পড়েছি, তাই না? আমি ক্লাসে এগুলোকে ডিটেল আলোচনা করেছি, ডিটেল নোটস প্রোভাইড করেছি, যেমন তোমাদের এই ক্রিয়েটিভ রাইটিংয়ের নোটস প্রোভাইড করছি। তাহলে পোয়েট্রি, ড্রামা, প্রোজ, এটা হচ্ছে বেসিক ফর্ম। প্রোজের আবার দুটো ভাগ, ফিকশন, নন ফিকশন। তাহলে আমরা ক্রিয়েটিভ রাইটিং, তাহলে ক্রিয়েটিভ রাইটিংয়ের মধ্যেও তো সেই ফিকশন পড়ছে, প্রোজ তো পড়ছে। তাহলে ফিকশন হচ্ছে এক ধরনের ক্রিয়েটিভ রাইটিং। ফিকশন কাকে বলে বাবা? ফিকশন মানে হচ্ছে পার্সোনাল। ফিকশন মানে হচ্ছে পার্সোনাল এবং ইমাজিনারি। অর্থাৎ তুমি একজন রাইটার, তুমি মনে করো কোনো একটা ঘটনাকে দেখলে, ঘটনা বাস্তবের ঘটনা, ঘটনা বাস্তবে ঘটনা, তো বাস্তবে কোনো একটা এক্সপিরিয়েন্স হলো, সেই এক্সপিরিয়েন্সটাকে তুমি তো ডাইরেক্টলি প্রকাশ না করে তুমি একটা গল্প লিখলে, একটা নভেল লিখলে, এবং নভেলে কিছু ইমাজিনারি ক্যারেক্টার, কিছু কাল্পনিক চরিত্রকে ইন্ট্রোডিউস করলে, কাল্পনিক একটা ঘটনাকে ইন্ট্রোডিউস করলে, নিয়ে তুলে ধরলে, তাহলে সেটা হয়ে গেল ফিকশন। আমি এক্সাম্পল দিই তোমাদের, যেমন 12th ফেল। 12th ফেল সিনেমাটা এই রিসেন্টলি যেটা ট্রেন্ড করেছে, 12th ফেল ইউপিএসসি এক্সাম নিয়ে, সেটা একজন মানুষের জীবনের সত্যিকারের গল্প। মনোজ বলে একজন মানুষের, তিনি একজন আইপিএস অফিসার, তার জীবনের সত্যিকারের গল্প। তো তার জীবনের সত্যিকারের গল্পটা যখন সিনেমায় দেখানো হচ্ছে, সিনেমায় সেটা কি করছে, একটু কল্পনা মেশাচ্ছে, তাই না? তাহলে কত সুন্দর সিনেমায় প্রেজেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ফিকশন হচ্ছে সেইগুলো যেগুলো কাল্পনিক, অর্থাৎ যেগুলো বাস্তবে নেই। এবারে মনোজের ওই ব্যাপারটা টোটালি ফিকশন নয়। মনোজের ওই ব্যাপারটা হচ্ছে 12th ফেলতের সিনেমাটা যেটা রয়েছে ওটা নন ফিকশন প্লাস ফিকশনের মিক্সচার। সেখানে কিছু কিছু ব্যাপার নন ফিকশন রয়েছে, কিছু কিছু ব্যাপার রয়েছে ফিকশন। কিন্তু ফিকশন হচ্ছে টোটাল সেটা যেটা টোটালটাই কাল্পনিক, যেটা টোটালটাই কাল্পনিক। দেখবে যখন সিনেমা শুরু হয় বা কোনো সিরিয়াল বা কোনো এপিসোড শুরু হয় তখন দেখবে লেখা থাকে যে এই পুরো সিনেমাটা হচ্ছে কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। যদি বাস্তবের কোথাও কোনো মিল থাকে তাহলে সেটাকে একটা কোইন্সিডেন্স বলা যায়, তাই না? তাহলে এই বিষয়টা তোমাদের বুঝতে হবে।
ক্রিয়েটিভ রাইটিং হচ্ছে নাথিং বাট দ্য এক্সপিরিয়েন্স, দ্য ইমাজিনেশন অফ দ্য রাইটার। তাহলে ফিকশন হচ্ছে সেই ক্রিয়েটিভ রাইটিং এর একটা পার্ট। ফিকশন মানে হচ্ছে কাল্পনিক ঘটনা, কাল্পনিক চরিত্র, অর্থাৎ যত নভেল রয়েছে, শর্ট স্টোরি রয়েছে, নভেলা রয়েছে, এগুলো সবই ক্রিয়েটিভ রাইটিং। এগুলো সব ক্রিয়েটিভ রাইটিংয়ের ফিকশন পার্টের মধ্যে পড়ছে। ওকে, আমরা দেখো ফিকশনের কিছু এক্সাম্পল দিয়েছি যে ফিকশনের আরও কী কী ভাগ হতে পারে। নভেল রয়েছে, নভেল মানে উপন্যাস। শর্ট স্টোরি রয়েছে, শর্ট স্টোরি মানে ছোট গল্প। ফ্ল্যাশ ফিকশন রয়েছে, খুবই ছোট গল্প। নভেলা রয়েছে, নভেলা হচ্ছে ফ্ল্যাশ ফিকশনের চেয়ে বড়, শর্ট স্টোরির চেয়ে বড়, কিন্তু নভেলের চেয়ে ছোট। অর্থাৎ নভেলা হচ্ছে শর্ট স্টোরির চেয়ে বড়, নভেলের চেয়ে ছোট। তাহলে ফিকশন পেয়ে গেলাম, ফিকশনের নভেল, শর্ট স্টোরি। ওকে, তোমাদের এই নভেলের ডেফিনেশনও জেনে নেওয়া উচিত। নভেল কাকে বলে, শর্ট স্টোরি কাকে বলে এবং নভেলা কাকে বলে, এই তিনটে ডেফিনেশন তোমাদের জেনে নেওয়া উচিত। তো অলরেডি তোমরা এগুলো পড়েছো। কোথায় পড়েছো? ফার্স্ট সেমিস্টারে, ফর্মস অফ লিটারেচারে। তাই আমি এখানে আর ওই নভেল কাকে বলে, শর্ট স্টোরি কাকে বলে বা নভেলা কাকে বলে সেই ডেফিনেশনটা এখানে দিচ্ছি না। আমি তাও মুখে বলে দিলাম। নভেল মানে খুব বড় সড়ো আকারের একটা উপন্যাস, মানে বুঝতেই পারছো বড় সড়ো আকার, অনেক ক্যারেক্টার, অনেক বড় ঘটনা। শর্ট স্টোরি মানে বুঝতেই পারছো ছোটো কানি একটা গল্প, যাহা শেষ হইয়াও হইল না শেষ। অর্থাৎ ছোটো গল্পের এটাই বৈশিষ্ট্য যে শেষ হয়ে যাওয়ার পরও মনে হবে যে আর একটু হলে ভালো হতো। নভেলা মানে বুঝতেই পারছো শর্ট স্টোরির চেয়ে বড় কিন্তু নভেলের চেয়ে ছোট, সেগুলো আবার নভেলা। তাহলে ফিকশন হয়ে গেল। ফিকশনের পর হচ্ছে পোয়েট্রি। পোয়েট্রি মানে আর কি বলবো বাবা, পোয়েট্রি মানে কবিতা। কবিতা মানে বুঝতেই পারছো যেখানে একটা ছন্দ থাকবে, যেখানে একটা মিটার থাকবে, রাইম থাকবে, যেখানে স্ট্রাকচার থাকবে, তাই না? তো পোয়েট্রি, কবিতা তো সবচেয়ে বেশি ইমাজিনেটিভ। কিন্তু কবিকে কবিতা লেখা মানে আমরা ভাবি কবিতা লেখা সহজ। না বাবা, ভুল কথা। হ্যাঁ, ভুলভাল কবিতা লেখা সহজ, মানে ভুলভাল কবিতা তুমি যখন তখন লিখে ফেলতে পারো, ওগুলো লিখতে গেলে বেশি কোনো টাইম লাগে না, ও বসলেই হচ্ছে, লেখা হয়ে যাবে যে কোনো কবিতা। কিন্তু ভালো কবিতা যদি তুমি লিখতে চাও, সেই কবিতা লেখা কিন্তু অনেক জটিল এবং অনেক কিছু মাথায় রাখতে হবে, অনেক কিছু তোমার মাথায় রাখতে হবে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে করতে হবে। তাহলে কবিতা হচ্ছে এক ধরনের ক্রিয়েটিভ রাইটিং, কারণ কবিতাকেও তো ক্রিয়েট করতে হয়। একজন তো ক্রিয়েটার থাকে, একজন তো পোয়েট থাকে। তাহলে এই কবিতার আবার বিভিন্ন ভাগ আছে, অনেক ভাগ আছে। আমরা ফর্মস অফ লিটারেচার পড়তে গিয়ে পড়েছি, আমরা যখন ফার্স্ট সেমিস্টারে ফর্মস অফ লিটারেচার পড়েছি মেজর পেপারে, তখন সেগুলো পড়েছি। প্রি ভার্স আছে, সনেট আছে, হাইকু আছে, লাইমরিক্স আছে, এগুলো সব দেখবে আমি তোমাদের ডিটেলে পড়িয়েছি। যখন তোমাদের আমি ফার্স্ট সেমিস্টার ক্লাস নিয়েছিলাম, তোমাদের সমস্ত কিছু ডিটেলে পড়ানো হয়েছে। কেন ফার্স্ট সেমিস্টারে এগুলো দিয়েছে বুঝতে পারছো? ওগুলো সারা জীবন কাজে লাগবে, যতদিন ইংলিশ লিটারেচার নিয়ে পড়বে। যারা 4 বছর পড়বে তাদের এই 4 বছর কাজে লাগবে, যারা 3 বছর পড়বে ইংলিশ নিয়ে তাদের 3 বছর কাজে লাগবে, বা যারা পরে আবার হায়ার স্টাডিজ করবে ইংলিশ লিটারেচার নিয়ে, যারা কেরিয়ার গঠন করতে চাইছো, তাদের কিন্তু সারা জীবন ওই যে ফার্স্ট সেমিস্টারের ফর্মস অফ লিটারেচার, ওই ফর্মসগুলোকে মনে রাখতে হবে। আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে লিটারারি টার্মগুলো রয়েছে, সেই লিটারারি টার্মগুলোকে মনে রাখতে হবে। পুরো সিলেবাসে তো শুধু শুধু দেয়নি, ওগুলো দিয়েছে তার কিছু পারপাস আছে। আর যদি ওগুলো তোমার জানা না থাকে, তাহলে সারা জীবন এই বিষয়গুলো তোমাকে বুঝে যেতে হবে, সারা জীবন তোমার ভুল হবে। তাহলে পোয়েট্রি, পোয়েট্রির পর কি বাবা? নন ফিকশন। নন ফিকশন মানে বুঝতেই পারছো যেগুলো কাল্পনিক নয়, যেগুলো রিয়েল ইভেন্টের ওপর বেস করে, রিয়েল পিপলের ওপর, রিয়েল ইনসিডেন্টের ওপর বেস করে। এগুলো বেসিক্যালি একটা ডকুমেন্টারি টাইপ, যেখানে আমরা বিভিন্ন রিসার্চ, বিভিন্ন ইনফরমেশন পাই। ফিকশন মানে যেমন কল্পনা, নন ফিকশন মানে যাহা কল্পনা নয়। যেটা কল্পনা নয় সেটাই তো নন ফিকশন, অর্থাৎ যেটা বাস্তব। যেমন দেখো নন ফিকশনের কি কি টাইপ হয়? মেমোয়ের,
মেমোয়ের মানে তোমার স্মৃতি গল্প, তুমি তোমার পাস্টের স্মৃতি গল্প লিখছো। এসে তুমি প্রবন্ধ লিখছো, প্রবন্ধ লেখা মানেও সেখানে সত্যি কথা বলা। তুমি বায়োগ্রাফি লিখছো, কারো জীবনী লিখছো, কেউ অটোবায়োগ্রাফি লিখছে, কেউ আত্মজীবনী লিখছে, তাহলে এগুলো সবই তো নন ফিকশন। কারণ বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, সেখানে যদি তুমি কল্পনার জিনিস ঢুকিয়ে দাও তাহলে তো মুশকিল, কারণ সেগুলো তো কল্পনার জিনিস নয়, সেগুলো হচ্ছে অকাল্পনিক জিনিস, সেগুলো হচ্ছে নর্মাল বাস্তবের চিত্র তুলে ধরবে, তাকে নন ফিকশন বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ড্রামা। ড্রামা মানে বুঝতেই পারছো ড্রামার কাজ কি। ড্রামা তো বেসিক্যালি পড়ার জন্য করা হয় না, ড্রামা মানে নাটক। এই নাটকের বেসিক কাজই হচ্ছে পারফর্ম করা, যেখানে ক্যারেক্টার থাকবে, যেখানে স্টেজ থাকবে, স্টেজটাকে সাজানো থাকবে, যেখানে অনেক ডায়ালগ থাকবে, যেখানে কনফ্লিক্ট থাকবে, যেখানে কনভারসেশন থাকবে, যেখানে অডিয়েন্স থাকবে যারা দেখবে হাততালি মারবে, সেটাই তো ড্রামা, সেটাই তো নাটক। এই যে সিনেমা, সিনেমা বা সিরিয়াল বা ওয়েব সিরিজ, এগুলো কি, এগুলো একটা নাটক, সবাই তো অভিনয় করছে, তাই না? এগুলো সব তো অভিনয় হচ্ছে, অভিনয় বা অভিনীত বিষয়গুলো হচ্ছে নাটক। এবার দেখো ড্রামার মধ্যে আমি কি করেছি, প্লে করেছি, স্ক্রিন প্লে করেছি। প্লে মানে যেগুলো নাটক, যেগুলো আমরা বিভিন্ন থিয়েটার হাউসে দেখি। স্ক্রিন প্লে মানে হচ্ছে যেগুলো সিনেমার স্ক্রিপ্ট। রেডিও প্লে অর্থাৎ রেডিওতে যে নাটকগুলো হয়। ট্র্যাজেডি, দুঃখের নাটক। কমেডি, আনন্দের নাটক। ট্র্যাজি কমেডি, দুঃখ এবং আনন্দ দুটোকে মিক্স করে। তাহলে এগুলো হচ্ছে নাটকের যে প্রকারভেদ সেগুলো। এছাড়াও আরও কিছু ধরনের ক্রিয়েটিভ রাইটিং হয়, যেমন তুমি ডায়েরি লেখো, দেখবে অনেকে ডায়েরি লেখার শখ থাকে, অনেকে ডায়েরি লেখে, অনেকে জার্নাল লেখে, জার্নাল বিভিন্ন বড় বড় ম্যাগাজিন নিউজ পেপারে বিভিন্ন আর্টিকেল লেখে, সেই জার্নাল লেখা। অনেকে লেটার লিখতে পছন্দ করে, তুমি লেটার লিখছো, তোমার লেটারগুলোও তো কি ক্রিয়েটিভ তো। কেউ কেউ ব্লগ লেখে, ব্লগ ফেসবুকে লেখে ব্লগ, এখন দেখবে কেউ আবার ওয়েবসাইট বানিয়ে সেই ওয়েবসাইটে লেখে, কেউ আবার ইনস্টাগ্রামে লেখে, সেই বিভিন্ন গল্প লেখে না, কেউ আবার হোয়াটসঅ্যাপে পাঠায় গল্প, তাহলে ওগুলোই তো ব্লগ। ব্লগ মানে তুমি যখন ইন্টারনেটে ইউজ করছো, তুমি যখন ইন্টারনেটে বা ওয়েবের মধ্যে কিছু লিখছো তখন সেটা ব্লগ। তারপর অনেকে গান লেখে, লিরিক্স লেখা, এগুলো সব আরও কিছু আমাদের ক্রিয়েটিভ রাইটিংয়ের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে বেসিক যদি আমরা ক্রিয়েটিভ রাইটিং বলি কত রকমের, তাহলে আমরা এই ফর্মসটাকে মনে রাখলেই হবে যে ক্রিয়েটিভ রাইটিং পোয়েট্রি, ড্রামা আর প্রোজ। এর প্রোজের মধ্যে কি রয়েছে, ফিকশন, নন ফিকশন। ফিকশনের মধ্যে কি রয়েছে, নভেল, নভেলা, শর্ট স্টোরি। নন ফিকশনের মধ্যে এসে, নন ফিকশনের মধ্যে অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি, মেমোয়ার, এগুলো রয়েছে। তাহলে এই লিটারারি ফর্মসটা যদি কারো ভালো করে মনে থাকে, যেটা ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজরে পড়েছো, তাহলেই তার কি কি ধরনের ক্রিয়েটিভ রাইটিং হয় সেটা মনে রাখতে কোনো প্রবলেম হবে না। তাহলে ক্রিয়েটিভ রাইটিং এর কি কি টাইপগুলো আমরা জানলাম। এবার আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রিয়েটিভ রাইটিং, অর্থাৎ এই যে আমরা ক্রিয়েটিভ রাইটিং পড়ছি তার তো কিছু বৈশিষ্ট্য থাকবে, সব রাইটিংয়েরই তো বৈশিষ্ট্য আছে। তাহলে ক্রিয়েটিভ রাইটিং এর কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করি। ক্রিয়েটিভ রাইটিং এর প্রথম যে বৈশিষ্ট্য তাকে বলা হয় ইমাজিনেশন অ্যান্ড অরিজিনালিটি। অর্থাৎ ক্রিয়েটিভ রাইটিং কিন্তু অরিজিনাল হবে এবং তোমার নিজস্ব ইমাজিনেশন থেকে বেরিয়ে আসবে, তুমি অন্য কারো জিনিস কপি পেস্ট করবে না। অন্য কারো জিনিস কপি পেস্ট করলে সেটা আবার ক্রিয়েটিভ কিসের গো? আমি একজনের চুরি করে লিখে দিলাম, এখানে আবার ক্রিয়েটিভিটি কোথায়? এখানে ক্রিয়েটিভিটি কোথাও রইল না, সে তো কপি পেস্ট হয়ে গেল। কপি পেস্ট করা যাবে না। যে রাইটারকে ইউনিক লিখতে হবে, রাইটারকে আবিষ্কার করতে হবে, ইনভেন্ট করতে হবে একটা আইডিয়াকে, একটা গল্পকে, একটা লেখাকে, তবেই তো সেটা ক্রিয়েটিভ, না হলে ক্রিয়েটিভ কি করে হবে? তাহলে ক্রিয়েটিভ রাইটিং এর প্রথম বৈশিষ্ট্য ইমাজিনেশন অ্যান্ড অরিজিনালিটি। 2 নম্বর কি দেখতে পাই,
পার্সোনাল এক্সপ্রেশন। সত্যি বাবা, ক্রিয়েটিভ রাইটিংয়ে যিনি রাইটার তিনি তার পার্সোনাল ওপিনিয়ন দেন অবশ্যই। কারণ তোমরা যদি পোয়েট্রি কাকে বলে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যদি তোমরা পোয়েট্রি ডেফিনেশন দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস দ্যাট হ্যাজ ইটস অরিজিন ইন দ্য ইমোশনস রিকালেক্টেড ফ্রম ট্রাঙ্কুইলিটি। তাহলে ওয়ার্ডসওয়ার্থ বলছে যে কবিতা হচ্ছে তোমার মনের ভেতরে যে আবেগগুলো জমে রয়েছে, তোমার যে এক্সপ্রেশনগুলো জমে রয়েছে সেগুলোকে বহিঃপ্রকাশ করা। ক্রিয়েটিভ রাইটিং লিখতে গেলে তোমাকে একটু এক্সপ্রেসিভ মানুষ হতে হবে। এক্সপ্রেসিভ মানুষ না হলে তুমি কখনোই ক্রিয়েটিভ কিছু করতে পারবে না। 3 নাম্বার কি বলছে? ন্যারেটিভ এলিমেন্টস। ক্রিয়েটিভ রাইটিং লিখতে গেলে তোমাকে বিভিন্ন ন্যারেটিভ সম্পর্কে আইডিয়া রাখতে হবে, যেমন প্লট কি করে সাজাবো, ক্যারেক্টার কি করে সাজাবো, সেটিং কি করে সাজাবো, ডায়লগগুলোকে কি করে সেট করব। এই যে ন্যারেটিভ এলিমেন্টগুলো, এই সাজানো গোছানোর যে ব্যাপারগুলো, এইগুলো নিয়ে কিন্তু তোমাকে আইডিয়া রাখতে হবে। অর্থাৎ তোমার প্লটটা কেমন হবে, প্লটের মধ্যে সাব প্লট থাকবে কিনা, মেন প্লট সাব প্লটে ডিভাইড করবে কিনা, তুমি একটাই প্লট করবে কিনা, তোমার চরিত্রগুলো কেমন হবে, কোন চরিত্রকে ভালো করবে, কোন চরিত্রকে খারাপ করবে, তুমি তোমার গল্পের সেটিং কোথায় করবে, তুমি কীরকমভাবে ডায়লগ ব্যবহার করবে, এই যে বিষয়গুলো, এই যে ন্যারেটিভ স্ট্রাকচারগুলো, এই ন্যারেটিভ স্ট্রাকচারগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু গুড ক্রিয়েটিভ রাইটিং কখনোই লিখতে পারবে না। আর কি করতে হবে? লিটারারি ডিভাইসেস, অর্থাৎ এই যে মেটাফোর, সিমিলি, সিম্বলিজম, বিভিন্ন যে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ রয়েছে, আরও পার্সোনিফিকেশন, হাইপারবোল, ইমেজেস, বিভিন্ন ইমেজারি, এগুলো তো তোমাকে জানতে হবে। শুধু শুধু তুমি তো লিখতে পারো না, তোমাকে এই বিষয়গুলো নিয়ে ধ্যান রাখতে হবে। তোমাকে বিভিন্ন ফিগার্স অফ স্পিচের ব্যবহার করতে হবে, তোমাকে সিম্বলের ব্যবহার করতে হবে। সবসময় সব কিছু ডাইরেক্টলি বলে দেওয়া যাবে না, তোমাকে কিছু জিনিস বলতে গেলে কি করতে হবে? তোমাকে ইমেজ, সিম্বল ব্যবহার করে বলতে হবে, তবে যেই তো তুমি ক্রিয়েটিভ। তাহলে তুমি ক্রিয়েটিভ কি করে হলে? ক্রিয়েটার। ক্রিয়েটিভ মানে কি? যে ক্রিয়েটার, যে ক্রিয়েট করতে পারে, যার মধ্যে ক্রিয়েটারের মতো। ক্রিয়েটার তো সবাই নয়। এই যেমন দেখো, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আমরা এটা মনে করি, তাহলে ঈশ্বর তো একজন ক্রিয়েটার। তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি সূর্য সৃষ্টি করেছেন, এটা আমাদের ধর্মে বলা হয়, প্রত্যেক ধর্মেই বলা হয়। তাহলে দেখো, সেই পার্সপেক্টিভ থেকে আমরা যদি ঈশ্বরকে দেখি, তাহলে ঈশ্বর একজন আর্টিস্ট, ঈশ্বর একজন ক্রিয়েটিভ মানুষ। তাহলে আমাদেরও ক্রিয়েটিভ হতে হবে, চিন্তা ভাবনা আমাদের ইউনিক হবে, আমরা ইউনিক কিছু লিখব। লিটারারি ডিভাইসগুলো আমাদের ধারণ রাখতে হবে। আর কি বাবা? ইমোশনাল ইম্প্যাক্ট। অর্থাৎ তুমি যখন কোনো ক্রিয়েটিভ রাইটিং পড়বে, অর্থাৎ তুমি যখন রিডার হিসাবে যখন ক্রিয়েটিভ রাইটিং পড়বে, তখন রিডার কিন্তু ওই ক্রিয়েটিভ রাইটিংয়ের সাথে নিজেকেও কানেকশন ফিল করবে। দেখবে আমরা গল্প পড়ি বা আমরা সিনেমা দেখি বা গান শুনি, সবই তো ক্রিয়েটিভ, সবই তো তৈরি করা, কেউ না কেউ তৈরি করেছে। সেগুলো দেখে দেখবে আমরাও পার্সোনালি অ্যাটাচ হয়ে যাই। কোনো সিনেমা দেখছি, সিনেমায় একটা ইমোশনাল সিন, আমরাও ইমোশনাল হয়ে যাচ্ছি। কোনো একটা গান শুনছি, গানের একটা ইমোশনাল পার্টের সাথে আমরাও ইমোশনাল হয়ে যাচ্ছি। তাহলে ইমোশনাল ইম্প্যাক্ট রিডারদের মধ্যে ফেলবে। কোনো কবিতা পড়ছি, কবিতা পড়ে আমরা ইমোশনাল হচ্ছি, কোনো গল্প বলছি, গল্পটা পড়ে আমরা এক্সাইটেড হয়ে যাচ্ছি, তাহলে হয়তো আমাদের সাথে। কারণ ক্রিয়েটিভ রাইটিংয়ের এটা বৈশিষ্ট্য। আর কি দেখতে পাই বাবা? ক্রিয়েটিভ রাইটিং allows writers to express their thoughts, ideas and emotion, often leading to works that can entertain, inspire and provoke thought. তাহলে ক্রিয়েটার, যারা ক্রিয়েটিভ রাইটিং লেখে, যে রাইটাররা, তারা তাদের নিজেদের থট, আইডিয়া, ইমোশনগুলোকে প্রকাশ করে, এবং সেই থট, আইডিয়া, ইমোশন প্রকাশ করার মাধ্যমে তারা লোককে, রিডারকে এন্টারটেন করে, ইন্সপায়ার করে, তাদেরকে প্রভোক করে যে তারা যেন রাইটিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড হয়। তো এটাই হচ্ছে আমাদের ক্রিয়েটিভ রাইটিং। তাহলে আমি তোমাদের একবারই ছোট্ট করে প্রথম থেকে শেষ অবধি বলে দিই। তাহলে ক্রিয়েটিভ রাইটিং বিষয়টা কি? ক্রিয়েটিভ রাইটিং আর কিছুই না,
যে সমস্ত রাইটিং একটা রাইটার তার ইমাজিনেশন থেকে, তার পার্সোনাল চিন্তা ভাবনা থেকে একটা ইউনিক রাইটিং তৈরি করে, তাকে ক্রিয়েটিভ রাইটিং বলা হয়। অর্থাৎ সেখানে কোনো কপি টপির ব্যাপার থাকবে না, কোনো চুরি করার ব্যাপার থাকবে না, নিজস্ব লেখা। এর ক্রিয়েটিভ রাইটিং এর ধরন বা টাইপ কত রকমের হতে পারে, যেমন পোয়েট্রি হতে পারে, কবিতা হতে পারে। এর কবিতা বিভিন্ন রকমের আছে, কেউ সনেট লিখছে, কেউ ড্রামাটিক মনোলগ লিখছে, কেউ ন্যারেটিভ পোয়েম লিখছে, কেউ এলিজি লিখছে, কেউ এপিক লিখছে। তার তো ডিভাইডেশন প্রচুর আছে, তাই না? তাহলে পোয়েট্রি এক ধরনের ক্রিয়েটিভ রাইটিং। ফিকশন মানে কাল্পনিক, অর্থাৎ নভেল, শর্ট স্টোরি, এগুলো ক্রিয়েটিভ রাইটিং। নন ফিকশন মানে যেগুলো কাল্পনিক নয়, যেগুলো বাস্তবিক, যেমন পার্সোনাল বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, এসে, মেমোয়ের। ড্রামা আবার কি? নাটক, অর্থাৎ স্টেজে পারফর্ম হচ্ছে। ট্র্যাজেডি হতে পারে, কমেডি হতে পারে, ট্র্যাজি কমেডি হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। এছাড়াও আরো বিভিন্ন রকমের ক্রিয়েটিভ রাইটিং, যেমন আমাদের ডায়েরি লেখা, জার্নাল লেখা, এই বিষয়গুলো থাকতে পারে। ঠিক আছে? তাহলে দিস ইজ ক্লাস অন ক্রিয়েটিভ রাইটিং। তাহলে প্রথম ইউনিটের যে প্রথম ক্লাস, হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, সেই হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং এই বিষয়টা কিন্তু তোমাদের আমি আজকের ক্লাসে বুঝিয়ে দিলাম। আশা করছি এরপর ক্রিয়েটিভ রাইটিং কাকে বলে এই বিষয় নিয়ে তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমি এই ক্রিয়েটিভ রাইটিংয়ের ওপর যে ফার্স্ট ক্লাস, সেটা আমি এখানেই শেষ করলাম।